প্রিয় দর্শক, দীপ্ত টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজ ট্রেন্ডসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, আমরা আলোচনা করব বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যাংক খাত ও ব্যাংকারদের ভূমিকা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ এবং ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী মোহাম্মদ শফিকুর রহমান। সো দর্শক, আমাদের আজকের দুজন অতিথি, তারা ক্যারিয়ার ব্যাংকার। একজন এখনও আছেন ঢাকা ব্যাংকের এমডি এবং আরেকজন রিটায়ার করেছেন, বাট সামহাউ ব্যাংকার্সদের সঙ্গেই আছেন, ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। সো উনি ডেফিনেটলি ব্যাংকিং সেক্টরের সব খোঁজ খবর নিয়ে আপডেট তাদের কাছে আছেন। সো দর্শক, আমরা আলোচনা করব। আমরা জানি যে ব্যাংকিং সেক্টর বাংলাদেশে অন্যতম ক্ষতিগ্রস্ত খাত যদি আমরা বলি, যে পার্টিকুলারলি লাস্ট 15 ইয়ার্সে এখানে অনেক ধরনের লুটপাট হয়েছে, সেটা কিন্তু আমরা দিনে দিনে দেখছি। এবং গভর্নর নিজেই বলেছেন যে $17 বিলিয়ন কিন্তু পাচার হয়েছে ব্যাংকিং সেক্টর থেকে। চিরং বেসড একটা গ্রুপ $10 বিলিয়ন নিয়ে গিয়েছে। সো অনেক ধরনের তথ্য আমরা কিন্তু দেখছি যে কিভাবে ব্যাংকিং সেক্টর থেকে ঋণের নামে আসলে টাকা বের করে নেওয়া হয়েছে এবং সেগুলো আসলে উৎপাদনশীল খাতে না গিয়ে কিন্তু অনেক টাকাই পাচার হয়েছে। এই ধরনের তথ্য এবং রিপোর্ট কিন্তু আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি। সো দর্শক, নিশ্চয়ই আজকে আমাদের সঙ্গে যে দুইজন অতিথি আছেন ডিস্টিংগুইশড, তারা অনেক এক্সপিরিয়েন্সড, তাদের থেকে আমরা আরও বিস্তারিত শুনবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। সো মারুফ ভাই, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ ভেরি মাচ সাজ্জাদ ভাই। কাজী শফিকুর রহমান, আপনাকেও স্বাগতম। জি মারুফ ভাই, আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই যে এই যে ব্যাংকিং খাতের বর্তমান অবস্থাটা, এটাকে আসলে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং এখানে যে সম্ভাবনা, ইতিবাচক কিছু দেখছেন কিনা বা ঝুঁকি কি আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যখন কথা বলি তখন স্বভাবতই ভালো খারাপ দুটো সাইড নিয়ে আমরা আলাপ করতে চাই। আমি ভালোটা দিয়ে শুরু করতে চাই, ব্যাংকিং সম্বন্ধে আশাবাদী কথা নিয়ে শুরু করতে চাই। লেটস টক অ্যাবাউট দ্য ব্যাড পার্ট লেটার অন। ব্যাংকে তো আপনি দেখেন যে বিগত স্বাধীনতার পরবর্তী অবস্থায় যেভাবে ব্যাংক শুরু করছিলাম আমরা, শুধু অনলি এনসিবিজ অ্যান্ড দেন প্রাইভেট ব্যাংক শুরু করলো 83 থেকে, সেখান থেকে আজকে যদি বলেন এই পর্যন্ত আমাদের অনেক ব্যাংকিং সেক্টরের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। আমরা অনেক যুগের সাথে তাল মিলে চলার চেষ্টা করছি। আপনি দেখেন আমাদের এখানে এমএফএস ফিনটেকের আবির্ভাব হয়েছে। বিভিন্ন ব্যাংকে আজকাল প্রচুর পরিমাণে টাকার আপনার প্রতিদিন ফিনটেকের মাধ্যমে লেনদেন হচ্ছে। তো অবশ্যই একটা ভালো সাইড আমাদের ব্যাংকে। আমরা আমাদের দেশে যে ইয়াং ডেমোগ্রাফি, তাদের অ্যাডভান্টেজ নিয়ে আমরা অন্যান্য যে কোনো দেশের তুলনায় কিন্তু আমাদের এমএফএসে আমাদের গতিটা অনেক ভালো এবং আশাব্যঞ্জক। ওকে, আমাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন দেখেন আপনাদের বিগত 30 বছরে যদি দেখেন কীভাবে রাইট নাও প্রবলি আপনি যদি বলেন ব্যাংকিং হিসাবে বলে 38% লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, বাট ইফ ইউ ইনক্লুড এমএফএস অ্যাকাউন্ট, সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ পপুলেশন আর আন্ডার ফাইন্যান্সিয়াল। এমএফএসই তো 17-18 কোটি অ্যাকাউন্ট হোল্ডার। সো সামগ্রিক বিবেচনায় তথ্যগত দিক দিয়ে টেকনোলজিক্যালি ডিজিটালি স্মার্ট বাংলাদেশ বলেন, ডিজিটাল বাংলাদেশ বলেন, অ্যান্ড কোনটা বড়টা পলিটিক্যালি কারেক্ট আমরা শিওর, বাট ওই ভাব নিয়ে যদি যাই, ওই দিকে যদি যাই, আমরা বেশ ভালো আগাচ্ছি। আমাদের বাংলাদেশের ডেমোগ্রাফি যে অ্যাডভান্টেজ আছে, ইয়াং পপুলেশনের স্যাভিনেস টুয়ার্ড নিউ টেকনোলজি, তাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করা যে আগ্রহী, সেই দিক থেকে আমরা ব্যাংকিং সেগমেন্টে আমাদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের মতো ইকোনমিতে, একটা উদীয়মান ইকোনমিতে যেই জাতীয় ইভলিউশন দরকার টেকনোলজিক্যালি, আমরা উই আর ডুইং দ্যাট। আমাদের বিকাশ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট এমএফএস ইন দ্য ওয়ার্ল্ড। ভালোর পাশাপাশি যদি দেখেন যে আপনার বর্তমান প্রেক্ষিতে খারাপ জিনিসগুলো আছে কি, আমাদের আপনার সাথে মিটিং শুরুর আগে যেগুলো আলাপ করছিলাম যে ব্যাংকিং সেগমেন্টে যেই জিনিসগুলো আপনার থাকা উচিত, টু হ্যাভ এ স্ট্রং অ্যান্ড রোবাস্ট ব্যাংকিং প্ল্যাটফর্ম, মজবুত ভুক্তি রাখার জন্য যেই সেগুলো, সেই জায়গাগুলোতে আমাদের
যেমন ফর এক্সাম্পল যদি দর্শকদের সাথে শেয়ার করেন। ব্যাংকিং সেগমেন্টে যদি বলেন, এখন তো আমরা প্রায় এনপিএল নিয়ে আলাপ করছি। আমাদের আপনি যদি দেখেন, গত I was reading an article that by end of last year, probably the NPL rate was 17% of the total. At the end of September quarter, No. not December. September quarter শেষে। December quarter, if I'm not wrong. December এখনো পাবলিশ হয়নি, September ছিল 17%, রাইট, which is very high. এবং আপনি জানেন যে আমাদের এই মার্চের পরের থেকে আমাদের এনপিএল ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা সবাই চিন্তায় আছি যে এই নতুন বা যেই নিয়মটা সারা ওয়ার্ল্ড ফলো করে, রাইট স্ট্যান্ডার্ড অফ এনপিএল, সেটা ইমপ্লাই করলে আমাদের এনপিএলটা কোথায় গিয়ে দেখো যে 3 মাসের ওভারডিউ হইলে এনপিএল হয়ে যাবে, 3 মাসের ওভারডিউ হলে এসএস হয়ে যাবে, রাইট, ডে 1 থেকে আপনার 5D ক্যালকুলেট করা শুরু হবে। সো এই অবস্থানটা তো আমাদের জন্য খুবই একটা সংকটজনক জায়গা, যে আপনাদের এনপিএলটা কোথায় গিয়ে দাঁড়ায়। আমাদের মার্কেটে বিভিন্ন ব্যাংকের যে তারল্য ইস্যু দেখছি আমরা, ছোট ছোট জায়গায় লোকজন, গত পরশুদিন আমাকে একজন ফোন করে বললেন একটা যে কোনো ওই ব্যাংকের একটা ছোট 10 লাখ টাকার এফডিআর এনক্যাশ করতে গেছে, অনার করছে না। এগুলো তো আপনার গ্রাহকের মনে একটা ভীতি সৃষ্টি করে। আমাদের মতো ইকোনমিতে, যেখানে আমরা লোকজনকে চেষ্টা করছি ব্যাংকিং সেগমেন্টে আনার জন্য, ফর্মাল এনভায়রনমেন্টে আনার জন্য, সেখানে যদি আপনার ব্যাংক তার গ্রাহকের টাকা ঠিকমতো দিতে না পারে, সেটা মানুষের ভরসার জায়গায় বিশাল আঘাত করে। সেই আঘাতটা আমরা চাই না, বিকজ আমরা চাই লোকজন ভরসা করে আস্থারে ব্যাংকিং ব্যবসাটাই তো আস্থার উপর। এক্স্যাক্টলি। সো আপনার এই জায়গাটাতে বিশাল একটা সমস্যা আছে। এবং আপনার ব্যাংকিং লিকুইডিটি বলেন, এই ব্যাঙ্কগুলোতে এই লিকুইডিটির কারণে এবং আপনার ঝুঁকি ব্যবস্থাপনার কারণে, এনপিএলের কারণে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা এখন অ্যাজ এ হোল গোয়িং থ্রু এ ভেরি ডিফিকাল্ট টাইম। সাজিদ ভাই, আমার মনে হয় যে পৃথিবীতে যেই সব জায়গাগুলো ফলো করা হচ্ছে, রাইট রিস্ক ম্যানেজমেন্ট, কর্পোরেট গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, এই জায়গাগুলোতে আমাদের মনে হয় আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ঘাটতি আছে। যেই ঘাটতির ফসল হিসাবে আমরা আজকে যেখানে দাঁড়িয়ে, যেখানে আমাদের তো আরও উন্নতি করার কথা, দিনে দিনে ইকোনমি গ্রো করছে, আমাদের ব্যাংকিং সেক্টর আরও শক্ত হওয়া উচিত এবং আরও গ্রহণযোগ্য হওয়া উচিত। সেই ক্ষেত্রে এই অবস্থায় বসে এই ইস্যুগুলি নিয়ে ডিল করাটা অবশ্যই আমাদের জন্য কারো কাম্য নয়। বাট অ্যাজ আই টোল্ড ইউ, আমাদের বাংলাদেশ ইকোনমি এই পর্যন্ত আসছে। আমি আশাবাদী যে উইল ওভারকাম দিস অ্যান্ড উইল সি দ্য গুড ডেজ। ওকে, শেখ মোহাম্মদ মারুফ, আপনার কাছে আবার আমরা ফেরত আসবো। সো আমি কাজী মোহাম্মদ শফিকুর রহমান, আপনি তো ক্যারিয়ার ব্যাংকার, অনেক বছর আপনি ব্যাংকে কাটিয়েছেন। আপনাকে যদি বলি যে এই যেটা আমরা এখন দেখছি ব্যাংকিং সেক্টরের অবস্থা, তো এটা ধরেন যে ফর এক্সাম্পল এটা 20-30 ইয়ার্স আগে কেমন ছিল? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? নীতি নৈতিকতার ক্ষেত্রে যদি বলি, এই যে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে ব্যাংকিং সেক্টরে আমরা লুটপাট, সো যারা ঋণ গ্রহীতা তারা করেছে, বাট উইদাউট ব্যাংকার তো এটা পসিবল না। না, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি যা বললেন এটা একটা লেগেসি। অরিজিনালি যে সময় আমরা ব্যাংকিং করেছি, একটা ট্র্যাডিশনাল ব্যাংকিং ছিল, যে কথা একটু আগে বলল, আস্থা, ক্লায়েন্ট ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ অত্যন্ত ভালো ছিল। আমি উদাহরণস্বরূপ বলি যে আমরা চেকে টেম্পোরারি ওভারড্রাফট দিতাম, ক্লিন ওভারড্রাফট উইদাউট এনি সিকিউরিটি। তারপরেও দেখা গেছে কাকে দিতাম মূল্যায়ন করা হতো, তার গুডউইল বা পাস্ট যে টাকাটা মেরে নিবে না সে। এমনকি আপনি 7 দিনের জন্য দিতেন, দ্যাট উড হ্যাভ বিন রিপোর্টেড টু হেড অফিস প্রপারলি। এবং কাকে দিতাম আমরা? আস্থা হতে, যে একটু আগে যেটা বললাম মারুফ সাহেব, যে আপনি যদি আস্থায় না আনতে পারেন একটা ব্যাংকার কাস্টমার রিলেশনশিপে, এটা ম্যাটার করে। কিন্তু আস্থাটা কি কমেছে ওভার দ্য ইয়ার্স? কমেছে বলতে আমরা হয়তো ঠিক ব্যর্থ হয়েছি কিছু কিছু জায়গায়। আমি একটু বলবো যে লেগেছে বললাম, অর্থাৎ রিলেশনশিপ ব্যাংকিংটা কীভাবে হয়, যত টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ আপনি কাজে লাগান না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে রিলেশনশিপ ব্যাংকিং করতেই হবে। আপনি পার্সোনালাইজ সার্ভিস যদি আপনি এনশিওর করতে না পারেন, এটা কিন্তু ব্যাংকিং দোরগোড়ায় পৌঁছবে না। আমরা গ্রামে গ্রামে পার্সন টু পার্সন বাইসাইকেলে গিয়েছি প্রত্যেক বাড়িতে, আচ্ছা, টু হ্যাভ দি ব্যাংকিং হ্যাবিট। তারা ব্যাংকিং হ্যাবিট জানি না যে ব্যাংকে যাব আমার ডাকাতি হয়ে যাবে, চুরি হয়ে যাবে, জানবে আমার টাকা আছে। আমরা উল্টা বলতাম যে আপনি যে টাকা ব্যাংকে রাখছেন এটাই তো আপনার সিকিউরিটি,
কারণ তখন মানুষ মনে করবে যে আপনি ঘরে রাখেন না টাকা, তখন তার আস্থা পেল, রাইট? তারপর 5 টাকা 10 টাকা করে অ্যাকাউন্ট খুলতাম, একটা পর্যায়ে তো পরে এসে ব্যাংকে টাকা জমা দিত। এমনও হয়েছে ব্যাংক গ্রামের সালিশিও আমরা করেছি, এতটা তারা আমাদেরকে সম্মান করতো, আস্থায় নিত। তো এইটা কিন্তু ঘাটতি হয়েছে ওভার দ্য টাইমস। আমি বলবো না যে 10% লোকও যদি বিচ্যুতি ঘটিয়ে থাকে, আজকে যেটা হয়েছে হয়তো বলতে পারেন যে পলিটিক্যাল একটা ইনফ্লুয়েন্স আছে, হতে পারে। তাছাড়াও আমি মনে একটা সিস্টেম কলাপস করেছে। আচ্ছা, সিস্টেম শুড বি দেয়ার, একটা নর্মস যদি আমি ফলো করি, সেটা একটু সহজভাবে যদি বলেন যে সিস্টেম কলাপস করেছে, যেমন সিস্টেম বলতে আমি বলি, মনে করেন আমি ইন্টারনাল রেগুলেশনস, একটা আমি যে একটা লোন আমি দেবো, একটা সিস্টেম ফলো করে দিই আমরা, রুলস রেগুলেশনস আছে, একটা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার গাইডলাইন্স আছে, রাইট, ইন্টারনাল পলিসি আছে, সব যদি আমি ঠিকমতো ফলো করি, অর্থাৎ কাস্টমারকে কিন্তু আমি তৈরি করতে পারি। একটা ভালো কাস্টমার আমি তৈরি করতে পারবো ব্যাংকার। আমি যদি প্রথম থেকে যদি বলি যে একটা চেকলিস্ট, যে আপনার এইটা একটা অ্যাকাউন্ট খুলতে গেলে কী লাগে, একটা ফর্মালিটিস চেকলিস্ট আছে। একটা অ্যাডভান্স নিতে গেলে, লোন নিতে গেলে আপনার কিন্তু একটা সিস্টেম ফলো করতে হবে, কী কী জিনিস দিতে হবে। প্রথম থেকে যদি আমি এটাকে অভ্যস্ত করাই একটা লোককে, একটা কাস্টমারকে, একটা বিজনেসম্যানকে, একটা এন্টারপ্রেনারকে, তখন তিনি উনি সেইটা মনে করেন যে আপনি এরকম যদি চললে টাইম টু টাইম যদি ফলো আপ করি, তাকে যদি আমি চেষ্টা করি যে আপনি ভালো কাস্টমার আমার হন, আপনি এই ফ্যাসিলিটিস পাবেন, আপনাকে আস্তে আস্তে বড় করতে পারবো, তখন কিন্তু এই কাস্টমার প্রথম থেকে অভ্যস্ত হয়ে যায় যে এভাবেই কাজ করা যায়। আমাদের মধ্যেও যে বিচ্যুতি ঘটায় তা না, আপনি একটু আগে বললেন যে ট্রেডিশনাল ব্যাংকিংটা এইভাবেই ছিল, বিশ্বাসের উপর উভয় কাস্টমার ব্যাংকের মধ্যে একটা রিলেশনশিপ ছিল, গুড রিলেশন, এবং আমরা কাস্টমার তৈরি করেছি। একটা লোক জানেই না, এমনকি তারা লোন সম্পর্কে জানতো না, ক্যাটেগরি, সে একটা ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স করছেন, টার্ম লোন করছেন, তারা জানে না কী করতে হবে। এমনও হয়েছে আমার ব্রাঞ্চে, ছোট্ট ব্রাঞ্চ, আমি একটা ইউনিয়ন পর্যায়ে ব্রাঞ্চে ছিলাম, আচ্ছা, ন্যাশনালাইজ ব্যাংকের কথা তুমি বললেন, তখন একটা উদ্দেশ্য ছিল যে ব্যাংক দৌড়গড়ায় পৌঁছে যাক প্রত্যেক জায়গায়, মানুষ তো ব্যাংকিং হ্যাবিটাকে নিয়ে আসি। আজকে সে পর্যন্ত আমরা যেতে পেরেছি, কিন্তু কিছু কিছু বিচ্যুতি করেছে। যে এই যে লোকগুলোকে যদি আমরা আস্থায় নিতে পারতাম, ভালো কাস্টমার বেস তৈরি করতে পারতাম, আজকে ব্যাংকেরই সাফারিং হতো না। রাইট, এই যে যেটা বললেন যে আপনার কাস্টমার তৈরি করা বা উদ্যোক্তা তৈরি করা, এক্স্যাক্টলি। সো এটা কি ধরেন যে আপনি যখন ছিলেন এই যে রুরাল লেভেলে, তো এটা কি আপনাদের হেড অফিস থেকে কি বলে দিত যে আপনারা এই রকম ক্লায়েন্টকে নার্চার করবেন বা নতুন নতুন উদ্যোক্তা তৈরি করবেন, নাকি আপনারা নিজেদের থেকে করতেন? এখানে একটা জিনিস আছে, আমাদের হেড অফিস থেকে আমাদেরকে এনকারেজ করতো। একটা জিনিস মনে করবেন যে লিডারশিপ, একটা ব্রাঞ্চ ম্যানেজার মানে কিন্তু হি ইজ দ্য লিডার, হি ইজ দ্য এমডি অফ দ্যাট এরিয়া। ইয়েস, এটা যদি না চিন্তা করতে পারে তাহলে হবে না। এবং আমি এখনও বলি, একটা ব্রাঞ্চের একটা বাউন্ডারি থাকতে হবে, জুরিসডিকশন থাকতে হবে, কতটুকু এরিয়া আমি যাব, হাউ ফার আই উইল সার্ভ। সেই লোকগুলোর সঙ্গে আপনার সখ্যতা থাকতে হবে, রিলেশনশিপ থাকতে হবে, টাইম টাইম বসতে হবে, আপনি কী চান, কী করে আমি আপনাকে উপকার করতে পারি। তো কাজী শফিকুর রহমান, আপনি অনেক বছর সরকারি ব্যাংকে ছিলেন। সো এক সময় এই যে 83 পরেই তো প্রাইভেট ব্যাংক আসে, তার আগে তো সরকারি ব্যাংকগুলোই ছিল, 4-5টা সরকারি ব্যাংক। এবং বাংলাদেশের এই যে গার্মেন্টস সেক্টর বলেন, টেক্সটাইলে বলেন, সরকারি ব্যাংকের কিন্তু বড় একটা কন্ট্রিবিউশন আছে, আমরা সেগুলো অনেক সময় সেটা বলি না। তো এই শুরুর দিকে কিন্তু তাদের কন্ট্রিবিউশন অনেক, অ্যাটলিস্ট ধরেন যে আর্লি 90s পর্যন্ত। তো তারপরে প্রাইভেট সেক্টর ব্যাংক যখন গ্রো করেছে, তারা টেক ওভার এই সরকারি ব্যাংক। সেই যে সরকারি ব্যাংকের ওভার দ্য ইয়ার্স আপনার এই যে ডিক্লাইন করা, অবনতি হওয়া, এটা আপনার কাছে কী মনে হয়? এটা ওইটা একটু কাছে বললাম যে আমরা কিন্তু ভালো ব্যাংকার তৈরি করার চেষ্টা করতে হবে। আমি এই জায়গায় আসি, ব্যাংকারদের সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে, যেটা উনি সমাজীন আছেন, উনি বুঝবেন যে একটা ব্রাঞ্চে মনে করেন 10-12 জন নিয়ে কাজ করছি আমরা, সবাই কি সব কাজ জানে কি না, তা কিন্তু কাজ শেখাতে হবে, এটা আমাদের দায়িত্ব অ্যাজ ব্রাঞ্চ ম্যানেজার অথবা ডেপুটি ম্যানেজার যিনি আছেন, অথবা যিনি একটু সিনিয়র অফিসার ইনচার্জ একটা ডেস্কের, তার দায়িত্ব হলো কাজ শেখানো। কাজ শেখাতে পারলে কিন্তু ইজি হয়। আপনি যখনই মনে করেন যে একটা আপনি প্রাইভেট ব্যাংকে কী করে কম লোক দিয়ে, অর্থাৎ বেশি না যাতে ইউটিলাইজ করতে হয়, ম্যান পাওয়ার কম নিয়ে, অর্থাৎ যতটুকু দরকার এর বাইরে না, অর্থাৎ এক্সপেন্ডিচারটা কমানো হয়, এক্সপেন্স কমাতে ইয়ে করা হয়, তার জন্য এফিশিয়েন্ট লোক দরকার। এটা কিন্তু আমাদের
গড়ে উঠছে না। আচ্ছা, আমরা বিআইবিএম করছি ঠিকই, সেটা ঠিক আছে, এটা হলো আপনি একাডেমিক ট্রেনিং দিচ্ছেন, রাইট, রুটিন ট্রেনিং, কিন্তু ডেস্ক জব কিন্তু তৈরি করতে হবে। ডেস্ক জবে যারা ট্রেনিং দেবে, ডেস্ক টু ডেস্ক জোন, জব রোটেশন যদি আমরা বলি, ট্রু ট্রু, সেই ক্ষেত্রে কিন্তু ম্যান পাওয়ার সৃষ্টি হয়, তাতে করে কিন্তু কন্ট্রিবিউশনটা বেশি হয়। আরেকটা হলো দক্ষ কর্মী বেতনে তাদের সুযোগ সুবিধাও দিতে হবে, সেখানেও ঘাটতি আছে। আমরা প্রাইভেট ব্যাংক সৃষ্টি করে মনে করছি কম্পিটিশনে যাব, এক্সপেন্ডিচার কমানো যাবে। আমি একটা জিনিস বলতে চাই, যেখানে তাদের কাজের সুযোগ সৃষ্টি করা যাবে, তাদের আপনার ডিমান্ডটাও ফুলফিল করতে হবে। একটা লোক পরিশ্রম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ইভেন ব্যাংকে আপনি দেখবেন বাধ্যগতভাবেই নেচার ওয়ার্কটা এমন ধরনের, তারা ইচ্ছা করলেই কিন্তু কাজটা শেষ করে যেতে পারে না, লেট আওয়ারে কাজ করতেই হয়, তারপরে তারা যায়। কিন্তু সেই পরিমাণ তাকে আমরা মূল্যায়ন করছি কিনা, এটা কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাই, যেখানে আমরা এটা দিতে পেরেছি সেখানে কিন্তু আমাদের সেখানে প্রাইভেট ব্যাংক আমরা বলতে পারি যে তারা ভালো করছে, ট্যালেন্ট হান্ট করতে পারছে, তারা এখনো ঘাটতি আছে আমি মনে করব। রাইট, এটা যদি আমরা ফুলফিল করতে পারি, তার ডিমান্ডটা বা সুযোগ সুবিধা বাড়াতে পারি, আর্থিক বলেন বা পারিপার্শ্বিক বলেন, সামাজিক বলেন, এতে করে কিন্তু ব্যাংকের অনেক সামর্থ্য বাড়বে, ব্যাংকের কর্মক্ষমতা বেড়ে যাবে। এটা কিন্তু সব জায়গায় আমি মনে করি এটা হওয়া উচিত। রাইট। কাজী শফিকুর রহমান, আবার আসবো আপনার কাছে। আমি একটু মারুফ ভাইয়ের কাছে আসতে চাই, যে আপনি বলছিলেন যে আস্থার সম্পর্ক, তো এই যে আস্থাই তো এক ধরনের চিড় ধরেছে, সব ব্যাংকের ক্ষেত্রে না হলেও ধরেন যে অনেকের ক্ষেত্রে হয়েছে, বা ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রি আমি প্রিটি শিওর যে যারা ভালো ব্যাংক তারাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা কিন্তু সাফার করে। তো এই যে আস্থা নিয়ে ধরেন যে কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংকার, আপনারা এটা নিয়ে আসলে কি এই যে গ্রাহকের আস্থাটা ফেরানোর জন্য কি করা যেতে পারে? থ্যাংক ইউ। গ্রাহকের আস্থা ফেরানোর জন্য আসলে সাজিদ ভাই যে অনেকেরই অনেক রোল টোল আছে। আপনারা যদি মনে করেন যে আমি তিনটা জায়গায়, যেহেতু আমাদের শফিক ভাইয়ের কথাই বলি যে দেখেন ব্যাংকটা হচ্ছে কি মোস্ট রেগুলেটেড ইন্ডাস্ট্রি। আমাদের মোটা দাগে প্রত্যেক বছর 3 থেকে 4টা অডিট হয় প্রত্যেকটা ব্যাংকে। আচ্ছা, সেন্ট্রাল ব্যাংক থেকে 2বার আসে, আমাদের ইন্টারনাল অডিট হয়, এক্সটার্নাল অডিট হয়। সো আপনি আমার কাছে মনে না বাংলাদেশে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে এইভাবে মিনিমাম 3 থেকে 4টা ম্যান্ডেটরি অডিট হয়। অন টপ অফ দ্যাট আমরা যেহেতু প্রত্যেকটা ব্যাংক আজকাল আপনার এই বাইরের সাথে কাজ করতে হয়, whenever you go outside to work with foreign correspondents, they come and visit your bank as and they do audit as well on their own, ব্যালেন্স শিট দেখে আপনাকে। তো সেই অর্থে আমাদের অনেক অডিটস হয়, অনেক কিছু হয়। সো ভালো থাকতে চাইলে, যদি ইচ্ছাটা থাকে, যদি ইন্টেনশনটা থাকে, ইউ ক্যান ডু লট ওয়েল। অনেক ভালো কাজ স্কোপ আছে এখানে যাওয়ার। আসছি আপনার জায়গাতে যে সরকারের একটা রোল আছে, লাইক সেন্ট্রাল ব্যাংক বিং দ্য রেগুলেটর্স, তাদের একটা রোল আছে। যেমন ধরুন আমার কাছে মনে হয় যে আমরা প্রায় বলি ঝুঁকি ব্যবস্থাপনার কথা বলি, কর্পোরেট গভর্নেন্সের কথা বলি, এগুলো না আসলে ইটস নট স্টেটমেন্টস, দিজ আর মেন্ট অ্যান্ড ফলোড বাই এভরি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। And these are top downs. Top downs mean these have to be ensured and established and implemented and followed on. Regulators আপনি এগুলো এনশিওর করতে হবে আমাকে। আপনি যদি আমরা যেই এক্সাম্পলের কথা বলছি, বাংলাদেশে যেই ব্যাংকের কথা বলছি, যাদের নিয়ে আলাপ আলোচনা হতে হয়, তাদের কোথাও এইগুলোর কোনো চিহ্ন পাবেন না আপনি। বাট এগুলো কিন্তু আছে প্রত্যেকটা জায়গায়। যদি আমরা উদ্দেশ্য থাকতো, যদি আমাদের রেগুলেটর্স যদি আমাকে ধরতে চাইতো, বা আমাকে এই 3-4 জায়গায় অডিটের থ্রু গভর্নেন্স, থ্রু ক্লোজ মনিটরিং, দে কুড ইজিলি ফিগার ইট আউট। রাইট। সেন্ট্রাল ব্যাংক হচ্ছে গিয়ে আমাদের আপনার ইসের মতো, সমুদ্রের মতো, সমস্ত পানি ইনফরমেশন যখন যায়, দে হ্যাভ অল দ্য ইনফরমেশন ফর দ্য ব্যাংকস। ইফ দে ওয়ান্ট টু চেক ইউর নাম্বারস, audit you, check you, monitor, they can do that. So any time they can do that. Exactly. So সেন্টারের মধ্যে রোল তো আছে যে এই গভর্নেন্সগুলো আপনার ঠিক মতো এনশিওর করা, ব্যাড লোন যেন না হয়, বা ব্যাড লোনসটা স্টপ করার জন্য সেন্ট্রাল ব্যাংক খুবই সুন্দর 6টা কোর রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন্স আছে। আমার কাছে মনে হয় যদি আমরা ফলো করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ব্যাংকের, দেখেন রাস্তায় নামলে ইউ ক্যান বি ভেরি গুড ড্রাইভার বাট ইউ ক্যান হ্যাভ অ্যান অ্যাক্সিডেন্ট, রাইট? দোজ আর নট ইন্টেনশনাল, মানে উই আর নট টকিং ইন্টেনশনাল ব্যাড লস, উই আর টকিং অ্যাবাউট আনইন্টেনশনাল ব্যাড লস, উই আর টকিং অ্যাবাউট ইন্টেনশনাল ব্যাড লস।
যদি ফলো করেন হওয়ার কোনো কারণ নাই। থার্ডলি, যেহেতু আমি ইনিশিয়াল বলেছি আমরা অনেক ডিজিটালে যাচ্ছি, সো সেই ক্ষেত্রে সাইবার সিকিউরিটি অ্যান্ড আপনার ডিজিটাল ক্ষেত্রে যেই জাতীয় স্টেপ ব্যাঙ্কগুলো নিলে যে কোনো ধরনের ডিজিটাল স্ক্যাম, ডিজিটালি যেই ধরনের অঘটনগুলো হয় সেগুলো থেকে যদি আমরা রক্ষা পেতে পাই, সেগুলো ইনশিওরটা ব্যাংকের রেগুলেটরস ইনশিওর করতে হবে। ইউ কাম টু ব্যাংক, আমার কি করতে হবে? আমার প্রথম আমার গ্রাহক সেবাটা ঠিক করতে হবে। আমাদের দেশের সেবার ব্যাপারে আমাদের যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সব ক্ষেত্রে একটা সমস্যা আছে। সব আমরা আমি হসপিটালস টু ব্যাংকস এভরিওয়্যার বাংলাদেশি বাঙালি বলি যে আমাদের জাতিগতভাবেই সার্ভিসটা নিয়ে একটা ইস্যু আছে। আমরা সার্ভিসটা বলতে যা বুঝি না। আমার কাছে অনেস্টলি বলতে আমার কাছে মনে ওই দিন আমার কাছে মনে আমার ব্যাংকে একটা ভালো সার্ভিস বলতে পারবো যেই দিন একটা ওয়াক ইন ক্লায়েন্ট আমার কাস্টমার ব্যাংকে ঢুকে একটা প্রপার সার্ভিস নিয়ে আসতে পারবে। আমার সমস্ত ব্যাংকে বলি যে ওই দিন আমি আল বি ভেরি হ্যাপি পার্সন, ভেরি সিইও যদি আমার ব্যাংকে কেউ কোনো ব্রাঞ্চে যাওয়ার আগে আমাকে ফোন না করে যায়, সার্ভিসটা নিয়ে আসে। আমার ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা, আমার ব্যাংকের টেকনোলজিক্যাল নো হাউ, আমার ব্যাংকের লোকের ট্রেনিং, এইগুলো যদি আমাকে ইনশিওর করতে হবে। আপনি যে বললেন না যে অনেকগুলো ব্যাংক, যে ভালো ব্যাংকগুলো কিন্তু ওই সময় অ্যাডভান্টেজ পেয়েছে, কারণ টাকা তো ইটস লাইক ওয়াটার, একখান থেকে আরেকখানে যাচ্ছে। লোকজন টাকা পয়সা তুলে হয়তো কিছু নিয়ে আসছে, বাট মেজরিটি টাকা গেছে। যারা টাকা নিয়েছে তুলতে পেরেছে সে ব্যাংকের থেকে সাকসেসফুলি, দে পুট দেয়ার মানি ইন দ্য ব্যাংক ওয়ার দে হ্যাভ দেয়ার ফেইথ অ্যান্ড কনফিডেন্স। সো ভালো ব্যাংক হওয়ার কিন্তু একটা অ্যাডভান্টেজ এবার ব্যাংকগুলো পেয়েছে। সো ব্যাংক তার নিজস্ব 24 আমরা দেখেছি, জি, ব্যাংকগুলো তার নিজস্ব গ্রাহকের সেবা, টেকনোলজিক্যাল প্ল্যাটফর্ম, গাভার্নেন্সের দুইখানে ভেরি ইম্পর্টেন্ট। আপনার কর্পোরেট গাভার্নেন্স যদি না থাকে, ইনশিওর করতে না পারেন, ভাই আমরা যত কথাই বলি যাই বলি, আসল স্ট্যান্ডার্ড স্ট্যাবলিশ করতে পারবো না। ফাইন মারুফ ভাই, আবার আপনার কাছে আসবো, আমরা একটা বিরতিতে যাব। আর একটা জায়গায় বলতে যাচ্ছি বিফোর বিকজ আমার ইন্টারেস্টিং পয়েন্টটা বলা হয়নি এখন। জি, সংক্ষেপে। কাস্টমাররা মাস্ট বি ভেরি অ্যাওয়্যার অফ হোয়াট দে আর ডুইং। আমরা প্রত্যেকে বলি, দেখেন বিদেশের সমস্ত জায়গায় ভালো মানের ব্যাঙ্কগুলো কম ইন্টারেস্টেড দেয়, ঝুঁকি বেশি যেখানে হাই ইন্টারেস্ট দেয়। আমাদের দেশে সব একই রকম। কাস্টমার মাস্ট চুজ দেয়ার ব্যাঙ্ক অ্যান্ড অ্যাকর্ডিংলি দে উইল বি রিওয়ার্ডেড। আমি সবখানে বলি, ইফ ইউ ওয়ান্ট টু কিপ ইউর মানি সেফ, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু লুক ফর ইন্টারেস্ট, লুক ফর স্টেবিলিটি অফ ইউর ক্যাপিটাল অ্যান্ড প্রিন্সিপাল, লুক অ্যান্ড চুজ এ স্ট্রং ব্যাঙ্ক। ইউ উইল হ্যাভ এ গুড নাইট স্লিপ অ্যাট নাইট। দুশ্চিন্তায় রাত কাটাতে হবে না আপনাদের। এক্স্যাক্টলি, এটা কাস্টমারের জন্য যেমন সত্য, ব্যাংকের জন্য তেমন সত্য। কাজী শফিক রহমান, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আপনাদের যে একটা অ্যাসোসিয়েশন, ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তো এটা আসলে কে, কবে করলেন, কেন করলেন, খুব সংক্ষেপে যদি একটু বলেন দর্শকদের সাথে, বিকজ অনেকেই আমরা জানি না যে এটা কি জিনিস। এটা ইন দ্য মিন টাইম 9 বছর হয়ে গেছে আমাদের। 2016 সালে আমরা প্রতিষ্ঠিত করেছি। ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটা কল্যাণমুখী প্রতিষ্ঠান। এটা আমরা মিনিস্ট্রি অফ কমার্স থেকে লাইসেন্সপ্রাপ্ত এবং আরজিএইচসি থেকে রেজিস্টার্ড, এবং এটা অরাজনৈতিক এবং ব্যাংকারদের কল্যাণের জন্যই করা হয়েছে। এখানে যারা ব্যাংকে চাকরি করছেন, চাকরিতে আছেন অথবা অবসরপ্রাপ্ত যারা, তারাও মেম্বার হতে পারেন। আচ্ছা, যে কোনো ব্যাংকের এবং এনবিএফআই যে কোনো ব্যাংকার যার 1-2 বছরের অভিজ্ঞতা সেও মেম্বার হতে পারে। ওকে, একজন যে কোনো ব্যাংকে থাকুক, আর্থিক প্রতিষ্ঠানে থাকুক, তিনি হতে পারবেন। উনি চাকরিতে থাকুন বা অবসরপ্রাপ্ত হন, হতে পারেন। মেম্বার হতে কি টাকা লাগে? এখানে মেম্বারশিপে আমরা ইনিশিয়ালি জেনারেল মেম্বার করছিলাম 500 টাকা দিয়ে, তো অনেকে রিনিউ করেন, এটাতে আমাদের লিগ্যাল প্রবলেম হয়। সেজন্য আমরা লাইফ টাইম মেম্বার দিচ্ছি মাত্র 5000 টাকায়। আল্লাহর মতো মেম্বারশিপ বাড়ছে। আমাদের এই পর্যন্ত 2400-এর মতো জেনারেল মেম্বার, 1004 বর্তমানে সংখ্যা আমাদের লাইফ টাইম মেম্বার, এবং অ্যাক্টিভিটিস বাড়ছে। গুড। এবং যেহেতু কল্যাণমুখী, আমরা কিন্তু একটা জিনিস চিন্তা করছি যে ব্যাংকাররা নিষ্ঠা এবং সততার সাথে কাজ করবে, তারা নিজেদেরকে দক্ষ ব্যাংকার হিসাবে প্রতিষ্ঠিত হবে নিজ নিজ ব্যাংকে। সেই উদ্দেশ্যেই কিন্তু তাদেরকে আমরা উৎসাহিত করি। পুরোটাই একটা জনকল্যাণমুখী উদ্যোগ আপনার, যাতে করে তারা ফিল না করে। এবং সেই জন্য কিন্তু আমরা আমাদের প্রতি বছরই
আমাদের এজি এবং অ্যানুয়াল গেট টুগেদার হয়, ফ্যামিলি মেম্বার্স এবং বাচ্চাদেরকে আমরা সম্পৃক্ত করছি এবং ন্যাশনাল ডেগুলোতে আমাদের কার্যক্রম চালাচ্ছি যাতে করে তারা বুঝতে পারে যে একটা ফ্যামিলি হিসেবে চিন্তা করতে পারে। তো তার জন্য যেটা আমরা করছি যে তাদেরকে উৎসাহিত করার জন্য বাচ্চাদেরকে আমরা প্রতি বছরই একাডেমিক পারফরমেন্সের জন্য যারা ফার্স্ট হচ্ছে প্রত্যেক ক্লাসে তাদেরকেও রিওয়ার্ড দিচ্ছেন 10 পর্যন্ত এসএসসি পর্যন্ত আমরা কিন্তু ক্রেশ দিয়ে উৎসাহিত করছি। এটা হচ্ছেই। তারপরে আমাদের যারা সদস্য ব্যাংকার তাদের পারফরমেন্সের যেমন ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ ব্যাংকে তার প্রফেশনাল ট্রেনিং দিচ্ছে, ভালো ট্রেনিং করছে, ভালো করছে, সক্ষমতা দেখাচ্ছে দক্ষ হিসাবে, তাকে যেমন উনি একটা স্বীকৃতি দিচ্ছেন, তাকে সার্টিফিকেট আমরাও কিন্তু দিচ্ছি যাতে করে সে বুঝতে পারে এটা মূল্যায়ন আছে। তারপরে যারা রিটায়ার করছে ক্লিন ইমেজ নিয়ে, কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন তার হয়নি, তাকে আমরা লাইফ টাইম অ্যাওয়ার্ড দিচ্ছি যাতে করে বুঝতে পারে। ফ্যান্টাস্টিক। আপনার এটা নিয়ে আমার ধারণা আরেকটু বলি, আরেকটা বলতে যারা ব্যাংকে ভালো পারফরমেন্স করছে, যেমন একটা ডিপোজিট ক্যাম্পেইন অথবা লোন রিকভারি, এনি পারফরমেন্স, দক্ষ ব্যাংকারদেরকে আমরা অ্যামং দ্য ব্যাংকস যেটা দিচ্ছে সেই কোয়ালিফিকেশনটাকে আমরা মূল্যায়ন করছি, তাকেও আমরা বেস্ট ব্যাংকার অ্যাওয়ার্ড দিচ্ছি। আচ্ছা আচ্ছা, করে করছি। এটা আমাদের সামনে চিন্তা আছে যে যারা রিটায়ার করবেন বা সম্মানিত ব্যাংকার আছেন ইনক্লুডিং এমডি পর্যন্ত বেস্ট এমডি হিসাবে আমরা ট্রিট করবো, এরকম আমরা স্বীকৃতি দেবো। আমরা আরেকটা প্রোগ্রামে আপনার এটা নিয়ে আরও ডিটেল আলোচনা করবো, আমার মনে হয় যে আলোচনা করার সুযোগ থাকবে। একটু কি আমি বলতে পারি এই সুবাদে সামান্য কিছু আর কি? আচ্ছা, ওকে, প্লিজ। যেটা মারুফ ভাই আগে উল্লেখ করছেন যে ভালো ব্যাংকার আমরা সৃষ্টি করতে হলে তাকে কিন্তু সব ধরনের সুবিধা দিতে হবে, যেটা ফিনান্সিয়াল দিতে হবে, আবার ইউনিফর্ম কিছু সিস্টেমও চালু করতে হবে। যেমন আমি এন্ট্রি লেভেলে আমি বিশ্বাস করি যে আমি অ্যাজ এক্স ব্যাংকার হিসাবে আমরা সবসময় মূল্যায়ন করতে পারছি না সব ব্যাংকে। এটা একটা এমন স্কেল হওয়া উচিত, এমনভাবে স্কেলটা ফিক্স করা উচিত যাতে করে সমাজে সে বেঁচে থাকতে পারে। এমন বলছে এটা খুব বেশি অ্যাম্বিশাস একটা স্কেল না, তা না। যেমন কন্ট্রাকচুয়াল সার্ভিস করছে, টেম্পোরারি সার্ভিস করে, সাব স্টাফ, তাদের আমরা বুঝি না, তাদেরকে ঠিকমতো আমরা বেনিফিটটা দিতে পারছি না, এগুলো মূল্যায়ন করা উচিত। প্রমোশনটা ঠিকমতো একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে নির্দিষ্ট পিরিয়ড, যেমন 3 বছর আমরা করছি, অ্যাক্সিডেন্ট প্রমোশন 2 বছর করা যেতে পারে, উনি নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন। তারপরে আবার ইনক্রিমেন্টটা অ্যানুয়াল ইনক্রিমেন্ট কিন্তু এটা হওয়া উচিত, অ্যাকসেপ্টিং যে একটা ডিসিপ্লিনারি রিজন ছাড়া সে ভালো করছে পারফরমেন্সের জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে, প্রমোশনে ডিসক্রিমিনেশন না করে। আর ইউনিফর্ম গ্রেডিং করা উচিত আমি মনে করি। প্রত্যেক ব্যাংকের যদি ইউনিফর্ম গ্রেডিং করা হয় তাতে মাইগ্রেশনটা কম হবে। ওকে, ফাইন। তো কাজী শফিকুর রহমান, যদি আমরা আমাদের আজকের বিষয়ে আসি, আবার যেটা মারুফ ভাই বলছিলেন যে ব্যাংকে ধরেন যে বছরে 3-4টা অডিট হয়, এটা ইন্টারনাল, এক্সটার্নাল, আবার এর বাইরে কিন্তু ক্রেডিট রেটিংও হয় অ্যাটলিস্ট অ্যানুয়ালি একবার। তো আমরা যেটা দেখলাম যে অনেক ব্যাংক AAA রেটেড বা NBFI, কিন্তু আসলে ভিতরে ফাঁকা। তো এখানে ধরেন যে ইন্টারনাল অডিটিংয়েরও ফেইলার আছে, এক্সটার্নাল অডিটরের আছে, ক্রেডিট রেটিংয়ে আছে। সে এই যে মানুষ ধরেন যে অ্যাজ এ যে কোনো সাধারণ মানুষ, সে তো AAA ওকে বেস্ট ব্যাংক মনে হচ্ছে, অ্যাপারেন্টলি মনে হচ্ছে। অ্যাপারেন্টলি না, এটাই তো মানে আপনার সার্টিফিকেটটা আর তো কেউ দিবে না, রাইট। সো এই যে এখানে AAA হওয়ার পরেও আসলে সত্যিকার চিত্রটা দেখা যাচ্ছে এটার উল্টো। তো আসলে এটা দায়ী কে, বা এটাকে কিভাবে, এটা কিন্তু আস্থা ফেরত আনার জন্য এটা খুবই জরুরি। রাইটলি পয়েন্ট আউট করেছি। আমি একটু বলি, আসলে অডিট টিম যেটা আসে তারা কিন্তু টেস্ট বেসিসে করে, ইন ডিটেলস কিন্তু অডিট করতে পারে। ইউ মাস্ট এগ্রি যে তারা বলেও তাদের রিপোর্টে বলা থাকে যে আমরা অ্যাপারেন্টলি আমরা এই জিনিসগুলো দেখেছি, সো ফার উই হ্যাভ গন থ্রু দিস পেপারস। কিন্তু অডিটর তো না, ক্যান গো থ্রু এভরিথিং 100% করতে পারে না। ইন্টারনাল অডিটের দায়িত্ব, আমি মনে করি ব্যাংক বা যে কোনো প্রতিষ্ঠানে ইন্টারনাল অডিটটাকে আরও এফেক্টিভ এবং শক্ত করা দরকার, যাতে করে ইচ অ্যান্ড এভরি ব্রাঞ্চের ইচ ডিপার্টমেন্ট ডেস্ক কাজটা দেখতে পারে। আমি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি অ্যাজ ম্যানেজার যখন বড় ব্রাঞ্চে ম্যানেজার হলাম, আমি নিজের থেকে প্রতি সপ্তাহে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল অফিসারকে নিজের ডেস্ক এক্সাম করতে পড়তাম। আপনি আপনারটা চেক করেন, হোয়াট ল্যাপসেস আর দেয়ার,
হতে পারে সিরিয়াস না, বাট একটা পিরিয়ডিক ল্যাপসেসটা আপনি ওভারকাম করতে পারেন। আপনি আপনার নিজের উদ্যোগ থেকে এটা করতেন? কাস্টমারকে আপনি ডাকেন যে আপনার এই জিনিসটা নয়, যেমন একটা ছবি নেওয়া হয়নি, তার একটা পেপার বাকি আছে, অনেক অ্যাকাউন্ট আমি করছি, হয়তো ট্রানজ্যাকশন অ্যালাউ করছি না, বাট তাকে রেগুলারাইজ করতে গেলে আমার কাছে রেকর্ড থাকতে হবে, স্লিপে লিখে রাখবো, তাহলে টাইম টু টাইম তাকে আমি কল করবো, করে এটা রেগুলারাইজ করবো। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল অফিসারকে যদি প্রপার ট্রেনিংটা দেওয়া হয়, সেই জন্য আমি একটু আগে প্রথমে বলেছি যে এই ট্রেনিংয়ের দায়িত্ব কিন্তু ব্রাঞ্চ লেভেলে, এটা আপনাকে কর্পোরেট হিসাবে চিন্তা করা যাবে না। ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ প্রত্যেক অফিসারকে বা কলিগকে যদি দায়িত্ব দেয়, তোমার সব কাজ করতে হবে, ডেস্ক যাবে তুমি বাই রোটেশন কাজগুলো করো, এটা কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার করতে পারে। আরেকটা হলো তাকে ট্রান্সফারটা 3 or 4 years আফটার 3 or 4 years ট্রান্সফার করতেই হবে, এক জায়গায় রাখা যাবে না, বাই রোটেশন, তাহলে কিন্তু কাজ শিখবে। আর আরেকটা হলো এখন তো পারফরমেন্স ওরিয়েন্টেড এসিআর হয়, কেপিআই, এখন কিন্তু বেশ মডার্ন সিস্টেম, তো এটা পারফরমেন্সের ভিত্তিতেই কিন্তু তার প্রমোশন বা ইনসেন্টিভ সেগুলো ডিপেন্ড করে। তো এগুলো যদি সিস্টেমেটিক করা যায়, তাদের বেনিফিটটা যদি ঠিক মতো দেওয়া, যে কাজটা তারা করছে, আরেকটা লেট হওয়ার কাজ করার দরকার নেই, তো যার প্রয়োজন তাকে রাখেন সিস্টেমের মধ্যে, সবাই থাকতে হবে। কেন এমনও হয়েছে লেটে থাকে তাকে মনে করি দক্ষ, আসলে ব্যাপারটা তা না, যিনি কাজ করতে পারছেন আমি মনে করি উইদিন দি টাইম, প্রেসক্রাইব টাইমের মধ্যে করতে পারে, তাকে আমি এফিশিয়েন্ট বলবো। রাইট। মারুফ ভাই, যে কোশ্চেনটা ওনাকে করেছিলাম, এই যে অডিটিংয়ে বা ক্রেডিট রেটিংয়ে যে রেটিং বা স্কোরগুলো দেওয়া হয়, খুব রোজি পিকচার, টপ রেটেড, বাট আসলে সেটা না। তো মানুষ ধরেন যে আস্থাটা কিভাবে পাবে? আস্থাটা পর যদি মানুষে যদি বলেন, প্রথম যে জায়গাটা এই জায়গাটাতে, এবং সেখানে আপনি যদি বলেন সাজিদ ভাই, আমি বলেছিলাম যে রেগুলেটরিজের রোল, কাকে আপনি ক্রেডিট রেটিংয়ের লাইসেন্স দিচ্ছেন, তার সক্ষমতা কি, তার জাজ করার এবিলিটিটা কি, সেগুলো আমি দেখে আপনার দেওয়া লাগবে। আমরা মুডির সাথে কাজ করেছি, ফিচের সাথে কাজ করেছি, বিদেশি একটা লোক আপনার ব্যাংকে অ্যাকাউন্টে এসে কিন্তু দে উইল ফাইন্ড আউট এভরিথিং। রাইট। ওদেরকে আপনি কমপ্লেন্স করতে পারবেন না, ওদেরকে আপনি দেন রেট করতে, ওরা কিন্তু সবাইকে রেট করে দিবে। সো তার মানে ওদের সক্ষমতাটা আছে। আমাদের যাদেরকে দিই বা যে যারা রেট করছে, তারা কি ওই অর্থে করছে কি না, we must look at the process first. Are they following the right process? The guy who is doing it, is he capable of doing that? What's the intention? আমাদের এই জায়গাগুলোতে যদি আমরা স্ট্রিক্ট হই, সচেতন থেকে কাকে রেডিট, এবং যদি আমরা যদি মানদণ্ডটা এভাবে ঠিক করি, ধরেন যেসব ব্যাংকের কথা বলছি, তাদেরকে যারা অডিট করতো, তারা কেনই, ওয়াই দে স্টিল দেয়ার? রাইট, এবং তাদের ব্যাপারে তো কোনো অ্যাকশন আমরা দেখছি না। মাই কোশ্চেন ইজ ওয়াই দে আর দেয়ার। আমি যেই লোকগুলো আপনার এনবিএফআইগুলোকে অডিট করতে, যে এনবিএফআইগুলো টাকা দিতে পারছে না গ্রাহকদের, যার জন্য এনবিএফআইতে ডিফিকাল্ট সময় দিয়ে যাচ্ছে, ওয়াই দোজ অডিট অর দ্য রেটিং এজেন্সি আর দেয়ার? সো আমরা যদি স্ট্রিক্ট না হই, বাংলাদেশ ব্যাংক কিন্তু এসে যেই বললেন শফিক ভাই, যে অফকোর্স একটা ব্যাংকের লাখো লাখো ট্রানজাকশান বাংলাদেশ ব্যাংক তো স্যাম্পল করে, তারা বের করে ফেলে। কিন্তু আপনি যদি যান, আমি যে কটা ব্যাংকে কাজ করেছি, বাংলাদেশ ব্যাংক বের করে ফেলে, এবং বাংলাদেশ ব্যাংক আসল কাজটাই করে। ওই বলেছি ইচ্ছাটা যদি থাকে, ওই সব জায়গায় আমার কাছে মনে হয় যেসব ব্যাংকের কথা বলছি, ওইসব কম্প্রোমাইজড, কম্প্রোমাইজ স্ট্যান্ডার্ড। বিকজ আপনি জিনিসগুলো, ব্যাংকগুলো কি হচ্ছে না, সেটা যদি যারা দক্ষ অডিট করে, তারা কিন্তু বুঝে যায় সাজাদ ভাই, যে কি হাউ টু অডিট। ওকে শিখাইতে হবে না, ও জায়গা মতো গিয়ে হি উইল ফিগার ইট আউট যে হোয়াট দ্য ইস্যুজ আর। অফকোর্স 20টা ইস্যুর মধ্যে প্রবলেম হি উইল ফিগার আউট 3-4টা ইস্যু, 3-4টা ইস্যু কিন্তু স্যাম্পল টেস্টে ওইভাবে স্ট্যান্ডার্ড হবে। সো আমাদের সক্ষমতার জন্য, ক্লায়েন্টের কনফিডেন্স আনার জন্য, ক্লায়েন্টের দরকার ব্যাংকটাকে। আমাদের যেহেতু আমাদের দেশে এখন পর্যন্ত এই ক্রেডিট রেটিং সিস্টেম, যার উপরে এখন আপনার ভরসা করা যাচ্ছে না, গ্রাহকদের ওয়ান স্টেপ এহেডে গিয়ে ব্যাংকটা, ব্যালেন্স শিটটা ব্যাংকটাকে দেখে দেওয়া লাগবে, যে কোন ব্যাংক কী করছে, কার মার্কেট রেপুটেশন কেমন, কার গ্রাহক সংখ্যা কেমন, কার ক্যাপিটাল কত, কার এনপিএল কত, এবং তার মার্কেট প্রেজেন্সটা কী।
এই ট্রান্সপারেন্সির ভিত্তিতেই আপনার এখনকার জন্য ক্লায়েন্টের আমি বললো দে শুড লুক ইনটু দ্যাট। যেসব ব্যাঙ্কগুলো সক্ষম, যে ইফ আই এম টেকনোলজিক্যাল স্যাভি, আমার যদি ট্রান্সপারেন্ট দেখা যায়, আমার ব্যালেন্স শিটে ট্রান্সপারেন্ট বেরোচ্ছে, আমি অনেক কাজ করছি ডিজিটালি, সো আমার ক্ষেত্রে বা আমার মতো ব্যাংকের ক্ষেত্রে আপনি এই জাতীয় কাজ করার সম্ভাবনা অনেক কম। বিকজ দেখা যায় যে আমাদের ব্যাঙ্কগুলা সে ইফ ইউ আর ওয়ার্কিং উইথ নাম্বার অফ মাল্টিল্যাটারালস, লাইক ইফ ইউ আর ওয়ার্কিং উইথ ফরেন কোম্পানিজ, সেখানে আপনার জিনিসটা বোঝা উচিত যে ঠিক আছে এরা যখন কাজ করছে এই ব্যাঙ্কগুলা, তার মানে এদের একটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড আছে। বিকজ বাইরের কোনো কোম্পানি আপনার সাথে ব্যবসা করবে না যতক্ষণ পর্যন্ত সে আপনার ব্যালেন্স শিটের প্রতি কনফিডেন্ট হয়, রাইট, প্রসেসের প্রতি আপনার তার যদি রেসপেক্ট না থাকে, আপনার ইন্টারনাল অডিটের প্রতি তার যদি রেসপেক্ট না থাকে, বাইরে কেউ এসে আপনার ব্যবসা করবে না। সো আগে অন্য দেশের লোকদের জিনিসটা যত খুব ইজি, একটা রেটিং দেখে যায়, হোয়াটসঅ্যাপ ফিটস রেটিং, মুডিজ রেটিং, S&P রেটিং। আমাদের দেশে যেহেতু সবাই মুডি কিংবা ফিটস নাই, কয়েকটা ব্যাংক আছে, ওভারঅল সবার ক্ষেত্রে গ্রাহকের দেখা উচিত ব্যাংকটা ব্যালেন্স শিটটা কেমন, অ্যাক্টিভিটিস। এটা সব গ্রাহকের পক্ষে তো দেখা সম্ভব না, বুঝবেও না ব্যালেন্স শিট। আমি আপনাকে বলি যে আমরা যারা যাই, এই একটা কষ্টের কাজ গ্রাহককে করতে হবে, তা না হলে আমি এটা কিন্তু রেসিপ্রোসিটি, আপনিও যদি করেন আমরাও যদি করি, সবার জন্য কিন্তু উইন উইন। না, যে ডিপোজিট রেখেছে, আপনি যদি ডিপোজিটারের কথা ধরেন, ডিপোজিট রেখেছে প্রথমত বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রতিষ্ঠান, রেগুলেটেড প্রতিষ্ঠান, ক্রেডিট রেটিং হচ্ছে, অডিটিং হচ্ছে, সব কিছু ভালো। সো ওই ডিপোজিটর তো ভাই ব্যালেন্স শিট বুঝবে না। এখন শফিক ভাই বলেন, আপনার কথা 100% কারেক্ট। গ্রামের লোক ভাই, আমরা আলোচনার একটু শেষের দিকে একদম চলে আসছি, সো একটু সংক্ষেপে বলবেন। বলি আপনাকে যে ইউর রাইট, but are we living in a normal environment? No. So had it been the case we were in a normal environment, আমি আপনাকে 100% মানতাম। অফকোর্স অ্যাজ এ গ্রাহক এত কিছু দেখার সময় আমার নাই, যেহেতু আমার নর্মাল এনভায়রনমেন্টে নাই, আমাকে এক স্টেপ আগে গিয়ে আমার টাকাটা সুরক্ষা রাখতে হবে, তো আমার টাকাটা তো ঠিক রাখতে হবে। সো ইউ মাস্ট বি লিটল মোর কেয়ারফুল ইন চুজিং ইউর ব্যাঙ্ক, বিকজ 62টা ব্যাঙ্ক একটা ইকোনমিতে, হোয়াট ইজ সাইজ অফ দ্য ইকোনমি, এতগুলো ব্যাংকের প্রয়োজন আছে না, সেটাও তো আমাদের প্রশ্নের ব্যাপার। এতগুলো ব্যাংক, সবগুলো ব্যাংকে ভালো না, আপনি আপনার জাজমেন্ট অ্যাপ্লাই করে দেখে ভালো ব্যাংকের টাকা নেন, যাতে আপনার টাকাটা সুরক্ষিত থাকে। গ্রাহকদের কাছে এইটাই আমার রিকোয়েস্ট, আর কিছু না। ভাই, এরপরে জাস্ট আমরা হয়তো 1-1.5 মিনিট কথা বলতে পারবো। আমি কাজী শফিকুর রহমানের কাছে যদি আসি, এই যে আপনার সেন্ট্রাল ব্যাংকের রোলটা, ধরেন অনেক সময় আমরা জানি যে এই যে বড় বড় লোন হয়েছে, পে করেনি, বারবার রিশিডিউল হয়েছে, এগুলো কিন্তু অনেক কিছু সেন্ট্রাল ব্যাংকের অ্যাপ্রুভালে হয়েছে। তো এই যে সেন্ট্রাল ব্যাংক যদি ধরেন যে হাইট করে বা অ্যানোমালি করে, সো আসলে মানে তখন পাবলিক কোথায় যাবে? সো সেন্ট্রাল ব্যাংকের আপনি স্ট্রেংথেনিং বা আপনাদের আর্লি ক্যারিয়ারে কেমন দেখেছেন, এবং এটারে যদি রিয়েলি রেগুলেটর, এই যে আমি যেটা বললাম, আমি তো বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সড প্রতিষ্ঠানে আমি টাকা রাখছি, রেগুলেটেড প্রতিষ্ঠানে, আমি তো কোনো রাস্তার কোথাও রাখছি না, তো মানুষ টাকা ফেরত পাচ্ছে না। তো ক্যান বাংলাদেশ ব্যাংক অ্যাভয়েড দিস ব্লেম? জেনারেল পাবলিক বা জেনারেল কাস্টমারের পক্ষে সম্ভব না, যেটা মারুফ স্যার বলেছেন যে চেক করা বা চুজ করা, ইটস ভেরি ডিফিকাল্ট। যারা সচেতন তাদের পক্ষে সম্ভব, কিন্তু জেনারেল মাস যারা আমাদের কাস্টমার বেজের মধ্যে ডিফারেন্স আছে। জেনারেল কাস্টমার যারা, তারা কিন্তু এতটা বুঝবেন না, এটা কারেক্ট। আমাদের একটা জায়গায় আমি যদি আলোকপাত করি, যে আমাদের সেন্ট্রাল ব্যাংক বলতে, সেন্ট্রাল ব্যাংক ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বডি, দিস ভেরি, কিন্তু অন পেপারস আইনে তো ইন্ডিপেন্ডেন্ট। সারা পৃথিবীতে সেন্ট্রাল ব্যাংক ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ গভর্নমেন্ট। তার এটা কনস্টিটিউশনাল চিন্তা করতে হবে। সেন্ট্রাল ব্যাংকে ডিক্টেট করার মতো যদি আমাদের দেশে আইন থেকে থাকে, অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে সেন্ট্রাল ব্যাংক চলছে, তাও ইউ ক্যান হ্যাভ এ ইন্ডিপেন্ডেন্ট অপিনিয়ন অথবা নিউট্রাল চিন্তা করতে পারেন, যার জন্য ইনভলভ হয়ে গেছি আমরাই ঢুকে গেছি।
উই হ্যাভ বিকাম দ্য পার্টি। সো এটা তো খুবই পলিটিক্যাল গ্রাউন্ডে আপনার লাইসেন্স দেওয়া, যেটা আগের অর্থমন্ত্রী মুহিত সাহেব স্বীকারও করেছিলেন। ওনারা স্বীকারই করেছেন যে পলিটিক্যাল গ্রাউন্ডে দেওয়া হয়েছে, যেটা মনে করি যে এত করে। তবে তবু আমি বলবো বাংলাদেশের পার্সপেক্টিভে উই আর থিকলি পপুলেটেড কান্ট্রি, দ্যাট ইজ আওয়ার প্লাস পয়েন্ট। যে একমাত্র কারণে আমাদের এতগুলো ব্যাংক বা প্রতিষ্ঠান টিকে আছে এবং থাকবে আশা করি। তবে এই যে ট্রান্সপারেন্সিটা আনতে গেলে আমি বিশেষ করে বলবো, যেহেতু সংস্কার চলছে, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট নিশ্চয়ই চিন্তা করবেন যে সেন্ট্রাল ব্যাংকের যেটা অটোনমি থাকা উচিত। সেন্ট্রাল ব্যাংক শুড বি ইন্ডিপেন্ডেন্ট অফ এনিথিং। এটা ফাইন্যান্সের আন্ডারে থাকতে পারে না, ফাইন্যান্স মিনিস্টার আন্ডারে কন্ট্রোল থাকলে সেখানে কিছু থাকবেই। ওকে, অটোনমি তো আপনার ধরেন আছে, যেটা বলছিলাম, বাট যারা প্রয়োগ করবে আমরা সেরকম ব্যক্তি পার্সোনালিটিকে দেখতে চাই আসলে এরকম দায়িত্বে, যেটা আহসান মনসুর সাহেব করছেন এখন। অলরেডি ধরেন একটা ট্রাবল টাইম থেকে কিন্তু ইমপ্রুভ করছেন। সো আমরা একদম আলোচনার শেষের দিকে মারুফ ভাই আপনাকে দিয়ে যদি শেষ করতে চাই, এই যে এইসব সিচুয়েশন থেকে উত্তরণের আসলে উপায় কি? আপনাকে একটু ক্লু যদি আমি দেই, আপনি সিটি ব্যাংকে অনেক দিন ছিলেন। সিটি ব্যাংক কিন্তু 2005, 6, 7 একটা ট্রাবল ব্যাংক ছিল, ওকে, একটা প্রবলেম ব্যাংক ছিল। আপনি পূবালী ব্যাংক ওই সময়টাতেই ট্রাবল ব্যাংক ছিল। আপনি জানেন যে ইবিএল বর্ন ফ্রম দ্য অ্যাশেস, বিসিসিআই ব্যাংক কলাপস করলো, সেখান থেকে রিস্ট্রাকচার করে এটা ওয়ান অফ দ্য টপ ব্যাংকস। সো দেয়ার আর ধরেন যে এক্সাম্পলস যে একটা খারাপ ব্যাংক থেকে টার্ন আউট করা যায়। সো এই সিচুয়েশন থেকে উত্তরণ, এই যে ট্রাবল ব্যাংক কাস্টমারদের টাকা দিতে পারে না, মানুষ অনেক কষ্টে আছে, এগুলো থেকে উত্তরণের আসলে আপনার কি সাজেশন? আমি দেখেন, প্রসেস তো এক। আপনি একটা ছোট প্লেন বানাতে গেলে যেই বড় প্লেন বানাতে একই জিনিস, সাইজ ইজ বিগ, রাইট? So we have done the same kind of reform in two institutes. I was in EBL, I was with CT as well, and I've done restructure. আপনি দেখেছেন, what you need to put in process in place. আপনাকে ব্যালেন্স শিট ক্লিন করতে হয়, প্রসেস আনতে হয়, রিস্ট্রাকচার করতে হয়, অ্যাকাউন্টেবিলিটি ক্রিয়েট করতে হয়, ভার্টিক্যাল ক্রিয়েট করে সুশাসনটা এনে দেখবেন। ইটস নট ইজি প্রসেস, নট শর্ট প্রসেস, লং প্রসেস। দেশের ক্ষেত্রে আই থিঙ্ক উই নিড টু ডু দ্য সেম থিং। এই যে দেখেন আপনি, ব্যাংকিং রিফর্ম কমিটি হয়েছে, খুবই কেপেবল লোকজন দিয়ে হয়েছে। আমি দৃঢ় বিশ্বাস যে ব্যাংকিং কমিশন থেকে we'll see some good result, and we'll be happy to see that those are implemented as well. Right. Because not only policy implementation দরকার, সরকার আপনার একটু সংক্ষেপে বলতে হবে। এই ব্যাংকগুলোর যেই ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোকে অডিট করছে, সেগুলোর কতটা ডিপলি ক্ষতি হচ্ছে সেটা বের করে ওদের ক্ষতিটাকে অ্যাড্রেস করার প্রসেস বের করছে। আমার চাওয়া যে সুশাসনটা ইমপ্লিমেন্ট করে, রিস্ট্রাকচার করে, এই ব্যাংকগুলো যেগুলো আছে এইলিং ব্যাংক, সেগুলোর সমস্যাটা সমাধান করে যদি একটা সলিউশন দেওয়া যায়, বাংলাদেশের ইকোনমি 50 ইয়ার্সে এখানে আসছে, আরও সামনে যাবে। only thing আমি যদি বলি সাজাদ ভাই, যে আই অনলি সি ইটস আ প্রবলেম বাট শর্ট লিভড প্রবলেম। আমাদের এই যেই ইস্যুগুলো হচ্ছে, স্টেপসগুলো না হচ্ছে, প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারলে, বিকজ ব্যাংকিং রিফর্ম পৃথিবীতে অনেক হয়েছে, নতুন না। উই অল ইন্টু হাউ দে হ্যাভ ডান ইট, কপি দ্য সেম থিং, ইমপ্লিমেন্টেড, সিনসিয়ারলি ইমপ্লিমেন্ট করবো, উইল ওভারকাম দিস। এটা ডিফিকাল্ট কিছু না, অনেক দেশেই হয়েছে। আমাদের দেশে উই আর অন দ্য রাইট ট্র্যাক। We need to sincerely implement that, do the right things and give it a time. এগুলা এক বছরের ইস্যু না। Right. Thank you very much শেখ মোহাম্মদ মারুফ অ্যান্ড কাজী শফিকুর রহমান, আপনাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। জি দর্শক, আমরা আলোচনা করলাম বিস ট্রেন্ডসে, ডিটেইল আমরা আলোচনার চেষ্টা করেছি, বাট ব্যাংকিং সেক্টর এত বড় একটা খাত, এটা নিয়ে আসলে অনেক বেশি সময় দরকার আরও আলোচনা করার জন্য। সো আমাদের আলোচনা ভালো লাগলে দেখবেন আপনারা, আশা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ।